দিদি তাহলে আজকেই পালিয়ে যাই, তুমি কি বলো? আজকে না পালালে আর কবে পালাতে পারবো তার কোনো ঠিক নেই। এত বড় সুযোগ আমি হাতছাড়াও করতে চাই না। আজকে অনেকদিন বাদে আমাদের স্বামীরা লেট করে বাড়ি ফিরেছে, তার মানে কালকে ওরা অনেক বেলা পর্যন্তই ঘুমাবে। হ্যাঁ, আর আমাদের শাশুড়ি মাকেও আমি রাত্রিবেলা ঘুমের ওষুধ খাইয়ে দেব, তাহলে শাশুড়ি মা কিছু বুঝতে পারবে না। যে করেই হোক আমাদের আজকে পালাতেই হবে। তুই সব ব্যাগপত্র গুছিয়ে রাখ, যাতে আমরা মাঝরাতে টুক করে পালিয়ে যেতে পারি। এভাবেই দেখতে দেখতে মাঝরাত হয়ে আসে। বাড়ির সকলে তখন ঘুমিয়ে থাকে। এমন সময় শালিনী এবং অন্তরা দুজনে মিলে যুক্তি করে শ্বশুরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। সকালবেলা আগমনী দেবী ঘুম থেকে উঠে তার বৌমাকে খোঁজাখুঁজি করতে শুরু করে। অনেক খোঁজাখুঁজি করার পরও আগমনী দেবী যেহেতু তার দুই বৌমার খোঁজ পায় না, তাই সে ধরেই নেয় তার দুই বৌমা বাড়ি থেকে পালিয়ে গেছে। হায় রে হায়, এ আমার কি সর্বনাশ হলো! আমার ঘরের দুই বৌমা কোথায় পালিয়ে গেছে? ওগো, কে কোথায় আছো? আমার দুই বৌমাকে খুঁজে এনে দাও। এই পার্থ, অজয়, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, তোদের বউয়েরা পালিয়ে গেছে আর তোরা নাক ডেকে ঘুমাচ্ছিস। আগমনী দেবীর চিৎকার শুনে তার দুই ছেলে পার্থ এবং অজয় তখনই ঘুম থেকে উঠে বসে। আগমনী দেবীর মেয়ে পারমিতারও ঘুম ভেঙে যায়। মা, তুমি এমন চিৎকার চেঁচামেচি করছো, পাড়া প্রতিবেশী সবাই শুনে ফেলবে তো। আমার মনে হয় বৌদিরা হয়তো বাপের বাড়িতে গেছে, পালিয়ে আর কত দূরেই বা যাবে, আর কার সাথেই বা পালাবে। বৌদিরা তো বাড়ি থেকে খুব একটা বেরোতো না। কিন্তু আমি তো শালিনীকে অনেকবার ফোন করলাম, শালিনী তো আমার ফোন রিসিভ করছে না। শালিনী কখনো এরকম করে না। আমি বুঝতে পারছি না হঠাৎ করে শালিনী কোথায় চলে গেল। আমাদের কি মিসিং কমপ্লেন করা উচিত? আমারও তাই মনে হয়। অন্তরাও তো এখানকার কিছুই সেভাবে চেনে না। অন্তরা পালিয়ে গেলে কোথায় বা যাবে? আমারও তো ভীষণ ভয় লাগছে। চল এক্ষুনি পুলিশ স্টেশনে যাই। এই বলে তারা সবাই মিলে পুলিশ স্টেশনে যায়, কিন্তু পুলিশ কিছুতেই মিসিং কমপ্লেন নিতে চায় না, কারণ শালিনী এবং অন্তরা দুজনেই প্রাপ্তবয়স্ক ছিল। আর যেহেতু তারা দুজনে নিজের ইচ্ছায় বাড়ি থেকে পালিয়ে যায়, তাই কারোর কিছু করারও থাকে না। স্যার, আপনি যদি মিসিং কমপ্লেন না নেন তাহলে আমরা আমাদের বৌদিকে কি করে খুঁজে বের করব? তাহলে দেখুন না, হয়তো আপনাদের বউয়েরা আপনাদের সঙ্গে সংসার করতে চায় না, তাই হয়তো অন্য কারোর সঙ্গে পালিয়ে গেছে। এরকম প্রাপ্তবয়স্ক মেয়ে যদি নিজেদের ইচ্ছেই পালিয়ে যায়, তাহলে তো তার সম্পর্কে কোনো মিসিং কমপ্লেন আমরা নিতেও পারবো না, তাই না? আমি আগেই জানতাম আমার দুই বৌমা আমার মুখটা পোড়াবে। অবশ্য আপনার বৌমারা পালিয়ে গিয়ে ভালোই করেছে। আপনি আপনার বৌমাদের উপর যেরকম অত্যাচার করতেন তা তো আর বলার নেই। আপনার বৌমারা যে আপনাদের নামে কমপ্লেন না করে পালিয়েছে, এতেই আপনারা খুশি থাকুন, বুঝেছেন? আসলে আগমনী দেবী ভীষণই অত্যাচারী ছিল। সে শালিনী এবং অন্তরাকে সারা দিন বাড়ির কাজকর্ম করাতো এবং বাড়ির বাইরে কখনোই বেরোতে দিত না। শালিনী এবং অন্তরাকে তারা বাড়ির চাকরির মতো করে একেবারে রেখে দিয়েছিল। পাড়ার লোকের সামনে তারা কাজের লোক বলেই তাদের পরিচয় দিত। তাই পুলিশ অফিসার ইচ্ছা করেই শালিনী এবং অন্তরার মিসিং কমপ্লেন কিছুতেই নিতে চায়নি। সেই জন্য নিরুপায় হয়ে আগমনী দেবী এবং তার পরিবার পুলিশ স্টেশন থেকে বাড়িতে ফিরে যায়। ও মা, বৌদিরা তো পালিয়ে গেছে না হয় বুঝলাম, কিন্তু এখন আমাদের রান্না বান্না করবে কে? আমাদের তো আবার 20 রকমের ব্যঞ্জন ছাড়া মন ভরে না। এখন কি করব? দুপুরবেলা কি খাবো? উফ, আমাদের বউ পালিয়ে গেছে আর তোর খাবার চিন্তা হচ্ছে? এত যদি খাবার শখ হয় তাহলে অনলাইন থেকে খাবার অর্ডার করে খেয়ে নে। আজকে পুলিশ অফিসার যা বললো তাতে আমার তোমার উপর ঘেন্না হচ্ছে। মা, তোমার জন্যই আমার বউ পালিয়েছে। হ্যাঁ, আমিও তো আগে জানতাম না যে মা আমাদের বউয়ের সঙ্গে এরকম ব্যবহার করে। সত্যি শালিনী কত ভালো স্ত্রী ছিল। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার অফিসের জন্য টিফিন বানানো, রান্না বান্নার সমস্ত কিছু করতো। একবারও মুখ ফুটে বলেনি যে মা শালিনীর উপর অত্যাচার করতো। এভাবেই পার্থ এবং অজয় রেগে গিয়ে তাদের মা এবং বোনকে অনেক কথা শুনিয়ে দেয়। হ্যাঁ, এখন তোরা আমার নামেই দোষ দে। আর তোদের বউয়েরা যে কার সাথে পালিয়ে গেছে তার বেলা কিছু না, তোদের বউদের মধ্যেই দোষ ছিল। দেখ গিয়ে কার গলা ধরে ঝুলে গেছে তার কোনো ঠিক নেই। এখন তো তাই মনে হচ্ছে। এই তো আমার বন্ধুর কোন বৌদি পাশের বাড়ির ছেলের সঙ্গে পালিয়ে গেছে। আরো কতজনের শুনেছি সব ফেসবুক ইনস্টাগ্রাম থেকে আলাপ হচ্ছে, আর তারাও নাকি নিজেদের স্বামীদেরকে ছেড়ে পালিয়ে যাচ্ছে। আমাদের উপর রাগ না দেখিয়ে তোদের বৌদের শাসন করলে আজকে কিন্তু এরকম ঘটনা ঘটতো না দাদা। এমন কথা শুনে পার্থ এবং অজয় রাগ করে নিজেদের ঘরে চলে যায়। এদিকে পারমিতা অনলাইনে 5000 টাকার খাবার অর্ডার করে। এই বর্দা, তুই ডেলিভারি বয়কে 5000 টাকা দিয়ে দিস। আমি আজকে আমাদের 4 জনের খাবার দাবার অর্ডার করেছি। এই খাবারটা আমাদের দুপুরে আর রাতে কিন্তু হয়ে যাবে। সে কি পারমিতা, তুই একদিনের জন্য 5000 টাকার খাবার অর্ডার করেছিস? এত টাকার খাবার প্রত্যেকদিন খেলে তো আমরা ফতুর হয়ে যাব। এমনিতেই মাসের শেষ, এখন 5000 টাকা কোথা থেকে পাবো?
কোথা থেকে পাবি তুই জানিস? এমনিতেও এই খাবারগুলো তো তোদের বউয়েদের রান্না করার কথা, কিন্তু তোদের বউয়েরা এখন কারোর গলা ধরে ঝুলে গেছে, তাতে আমাদের তো কিছু করার নেই। তাই তোদের বউয়েরা যতদিন না বাড়িতে ফিরে আসছে ততদিন অনলাইনে খাবার অর্ডার করলে তোরাই টাকা দিবি। এমন কথা শুনে পার্থ এবং অজয় খুব ভালো করেই তাদের মায়ের আসল রূপটা দেখতে পায়। কিন্তু এখন পার্থ এবং অজয়ের কিছু করার থাকে না। তারা দুই ভাই মিলে 5,000 টাকা দিয়ে দেয়। কিন্তু তারপর থেকে প্রত্যেক দিনই পারমিতা অনলাইনে খাবার অর্ডার করতে থাকে, আর পার্থ এবং অজয়কেই সেই খাবারের টাকা মেটাতে হয়। এমনই একদিন সকালবেলা, মা, আমরা তো অফিসে যাব, আমাদের সকালবেলা কিছু টিফিন বানিয়ে দিলে না? আমাদের তো অফিসে গিয়ে লাঞ্চ করতে হবে। এমনিতেও বাড়িতে খাবার ডেলিভারির যা খরচা হচ্ছে তাতে আর ক্যান্টিনে গিয়ে খাওয়ার মতো তো কোনো পয়সাই নেই। তুই আবার তোর বুড়িমাকে টিফিন বানাতে বলছিস? ওই দেখ, ফ্রিজে খাবার রাখা আছে, ওই খাবারটা গরম করে নিয়ে চলে যা। আমি খাবার দাবার রান্না করতে পারবো না। এই কথা শুনে পার্থ এবং অজয়ের কিছু করার থাকে না। তারা ফ্রিজ থেকে খাবার বার করে নিজেরাই গরম করতে গিয়ে তাড়াহুড়ো করে নিজেদের হাত পুড়িয়ে ফেলে। কিন্তু যা দেখে আগমনী দেবীর কিছুই যায় আসে না। দেখতে দেখতে এভাবেই কয়েকদিন কেটে যায়। কিরে আগমনী, তোর বৌমাদের শরীর খারাপ নাকি? প্রত্যেক দিনই দেখছি ডেলিভারি বয়রা তোদের বাড়িতে খাবার দাবার দিয়ে যাচ্ছে, তার উপর তোদের বাড়ি থেকে হাতা খুন্তির আওয়াজও আসছে না। তাই ভাবলাম কি খবর একবার দেখে আসি। কি আর বলি বলতো, পারলে দুটো ভালো দেখে বৌমা খুঁজে দিস। আমার ছেলেদের আবার বিয়ে দেব। আমার দুই বৌমা আমাদের সব সোনা গহনা নিয়ে পালিয়ে গেছে, ওদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। দেখ না আমাদের কত বড় ক্ষতি করে দিয়ে পালালো। কিন্তু তোর যে কোনোদিনও সোনার গহনা ছিল বলে তো শুনিনি। তোর বৌমাদের বাপের বাড়ি থেকে যা গহনাগাটি দিয়েছিল সে তো আমরা বিয়েতেই দেখে ফেলেছি। উল্টে দুই বউদের বাপের বাড়ি থেকে তোকে একটা সোনার নেকলেস আর কানের দুল দিয়েছিল। ওই গহনাগুলো আবার তোর কি করে হয় রে? ও তো তোর বৌমাদের বাপের বাড়ির গহনা। প্রতিবেশীর মুখে এমন কথা শুনি আগমনী দেবী তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ে। দেখতে দেখতে এভাবে আরো 2-1 দিন কেটে যায়। ধুর, এভাবে থাকতে আর ভালো লাগছে না। প্রত্যেকদিন ওই অনলাইনে ডেলিভারির খাবার খেয়ে আমার পেট খারাপ হয়ে গেছে। বাসি খাবার, পোড়া খাবার কি সব খেতে হচ্ছে। অন্তর যে কেন একা একা পালালো, আমাকে নিয়ে পালালে অন্তত আমি বেঁচে যেতাম। এমন সময় হঠাৎই পার্থর ফোনে অন্তরার ফোন আসে, যা দেখে পার্থ অত্যন্ত খুশি হয়। হ্যালো অন্তরা, তুমি কোথায়? সবাই বলছো তুমি নাকি পালিয়ে গেছো। তুমি জানো আমি কি কষ্ট করে আছি? তুমি পালালে তো আমাকে নিয়ে অন্তত পালাতে পারতে। তুমি একা একা কেন পালিয়ে গেলে? আমি আর তোমাকে ছেড়ে থাকতে পারছি না। ঠিক আছে, তাহলে তুমি আমার কাছে চলে এসো। এমনিতেও আমার কাছে এখন থাকার মতো জায়গা আছে। তবে তুমি কিন্তু কাউকে এ কথা বলবে না আমি কোথায় আছি, কেমন? আমি তোমাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি, তুমি চলে এসো। এ কথা শুনে পার্থ অত্যন্ত খুশি হয়। পার্থ নিজের জামা কাপড়ের ব্যাগ গুছিয়ে চুপি চুপি বাড়ি থেকে বেরোবে, এমন সময় তার অজয়ের সঙ্গে দেখা হয়। কিরে, তুই ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছিস? আসলে আমি অন্তরের খোঁজ পেয়েছি, তাই আমি অন্তরের কাছে চলে যাচ্ছি। এমনিতেও বাড়িতে থেকেই বা কি লাভ? মা তো আমাদের টাকার ব্যাগ ছাড়া আর কিছুই মনে করে না। সে কি, তুই অন্তরের খোঁজ পেয়েছিস? তাহলে অন্তরা নিশ্চয়ই বলতে পারবে যে শালিনী কোথায় আছে। কেননা শালিনী আর অন্তরা দুজনে তো একসঙ্গেই পালিয়ে গিয়েছিল। আর আমি যদি শালিনীর খোঁজ পাই তাহলে আমিও চলে যাব, আমি ওখানে থাকছি না। এই শুনে পার্থ অন্তরাকে ফোন করে শালিনীরও খোঁজ খবর জেনে নেয়। তাই তখনই পার্থ এবং অজয় দুজনে মিলে কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে পালিয়ে যায়। আসলে শালিনী এবং অন্তরা বিয়ের আগে চাকরির পরীক্ষা দিয়ে পাশ করে, আর কিছুদিন আগেই তাদের দুজনেরই জয়নিং লেটার আসে। কিন্তু যেহেতু আগমনী দেবী তাদের দুজনকে কোনোদিনও বাড়ির বাইরে বেরোতে দিত না, তাই বাধ্য হয়ে চাকরিতে জয়েন করার জন্যই শালিনী এবং অন্তরাকে বাড়ি থেকে পালিয়ে যেতে হয়। এরই মধ্যে পার্থ এবং অজয়ও তাদের পরিবারকে ছেড়ে নিজেদের স্ত্রীদের কাছে পালিয়ে যায়। এতে করে আগমনী দেবী এবং পারমিতা দুজনে বড্ড বিপদে পড়ে। মা, এখন তাহলে আমরা কি খাবো? দাদারা তো বাড়িতে নেই, মানে আমাদের কাছে তো কোনো টাকাও নেই, এবার কি হবে? এভাবেই পারমিতা এবং তার মা নিজেদের ভবিষ্যৎ নিয়ে খুবই দুশ্চিন্তা করতে থাকে। তারা মনে করে বাড়ির ছেলে বৌমারা আর কখনোই হয়তো বাড়িতে ফিরে আসবে না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই শালিনী, অন্তরা, পার্থ এবং অজয় একসাথে বাড়িতে ফিরে আসে। শুনলাম আপনি নাকি পাড়ার সবাইকে বলে বেরিয়েছেন আমরা নাকি কারোর সঙ্গে পালিয়ে গেছি। আসলে আমি আর অন্তরা চাকরি পেয়ে গেছি, তাই আপনাকে মিষ্টি মুখ করাতে আসলাম। হ্যাঁ, তাছাড়া আপনি আমাদের কথায় কথায় বলতেন না বাড়ি থেকে বেরিয়ে যাও, চলে যাও। এটা তো তোমাদের বাপের বাড়ি নয়। আসলে এবার আর আমাদের এই বাড়ির কোনো দরকারও নেই, আমরা গভর্নমেন্ট কোয়ার্টার্স পেয়ে গেছি।
আমি আর দাদা ঠিক করেছি এবার থেকে আমরা আমাদের বউয়ের সঙ্গেই থাকবো, কারণ তুমি মা হয়ে আমাদের সাথে যা ব্যবহার করেছো তা লোকের কাছে বলতেও লজ্জা লাগে। যাই হোক, এখন আর তোমার কোনো অসুবিধা হবে না। ছেলে বৌমার মুখে এরকম কথা শুনে আগমনী দেবী নিজের ভুল বুঝতে পারে। সে কি, তোরা সবাই যদি এখান থেকে চলে যাস তাহলে আমাদের কে দেখবে? আমি আর পারমিতে এখানে একা একা কি করে খাবো? আমার তো পুরো সংসারটাই ভেঙে যাবে। বৌমা, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের সঙ্গে মোটেই ভালো ব্যবহার করিনি। আমি এখন তার ফল কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমি এবার থেকে তোমাদের কারোর সঙ্গে খারাপ ব্যবহার করব না। তোমরা দয়া করে বাড়ি থেকে যেও না। আগমনী দেবী প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে, এমনকি সে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়। তাই শালিনী এবং অন্তরা তাড়াতাড়ি তার চোখে মুখে জলের ছিটা দিয়ে তাকে সুস্থ করে তোলে। মা যখন এত করে বলছে তখন আমরা না হয় এখানেই থেকে যাই, তবে এখন যেহেতু আমরা চাকরি করি তাই সবসময় আমরা কিন্তু সংসারের রান্নাবান্না কাজকর্ম সামলে উঠতে পারবো না। কোনো অসুবিধা নেই, তোমরা চাকরি পেয়েছো এতেই আমার অনেক গর্ববোধ হচ্ছে। তোমাদের কিছু করতে হবে না, তোমরা মন দিয়ে চাকরি করো, সংসারের কাজকর্ম আমি আর আমার মেয়ে সামলে নেব। এমন কথা শুনে শালিনী এবং অন্তরা খুবই খুশি হয়। সেদিন থেকে শালিনী আর অন্তরা আবার তাদের পরিবারের সঙ্গে শ্বশুর বাড়িতে থাকতে শুরু করে। সোমনাথ তার স্ত্রী পুষ্পিতা এবং তার মা হেমলতা দেবীর সঙ্গে খুবই ছোট পরিবারে বাস করত। যদিও তাদের বাড়িতে 3 জনের রান্না খাওয়া বাদে তেমন কোনো কাজই ছিল না, তবুও তাদের বাড়িতে শাশুড়ি বৌমার মধ্যে মনোমালিন্য লেগেই থাকতো। আরে পুষ্পিতা, তোমরা সকাল সকাল কি শুরু করেছো বলো তো? এটা পারবো না, সেটা পারবো না, ওটা করো না, এটা করো না, এগুলো রোজ রোজ আমায় কেন শুনতে হবে বলো? আমি কি তোমাদের এই সমস্ত কথাই সারাদিন শুনতে থাকবো? আমার কি আর অন্য কোনো কাজ নেই? আমার অফিসের কত কাজ, তোমাদের দ্বারাই যদি না হয় আমায় বলে দাও, আমি কাজের লোক রাখছি, অন্তত ঝামেলাটা তো বন্ধ থাকবে। না বাবা, তুই এসব নিয়ে চিন্তা করিস না রে। এই 3 জনের জন্য কাজের লোক রাখলে লোকে তো হাসবে, তার থেকে ভালো আমিই সবকিছু করে নেব। হ্যাঁ হ্যাঁ, এখন তো ছেলের সামনে মহান সাজার চেষ্টা করবেন। যখন সারাদিন আমাকে এটা করো ওটা করো বলেন তখন কিছু মনে থাকে না? যদিও আমি একটা মানুষ আর আমি তো কিছু পারবো না বলি না কখনোই। তা তোমার মায়ের যদি সেটা পছন্দ হয় না, এখানে আমিই বা কি করব বলো সোমনাথ? আচ্ছা ঠিক আছে, তোমরা এবারে ঝগড়া শেষ করো, আর আমি অফিস যাব, আমার ব্রেকফাস্ট রেডি করো। সোমনাথ ব্রেকফাস্ট করে প্রতিদিনের মতোই অফিসে চলে যায়। কিছুক্ষণ পর হেমলতা দেবী রান্নাঘরে গিয়ে সেখানকার অবস্থা দেখে অবাক হয়ে যায়, কারণ সেখানে সবকিছুই এলোমেলো অবস্থায় ছিল। আগের দিনের থালা বাসনগুলো তখনও নোংরা অবস্থাতেই পড়েছিল। এখানে ওখানে আনাজের খোসা ও আবর্জনা পড়েছিল, এমনকি গ্যাস ওভেনটাও তখনও জ্বলছিল। এই মেয়েকে যতই বলো কোনো দিনও শোধরাবে না। আরে বৌমা, ও বৌমা, তুমি কোথায় গেলে? বলছি আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ নাকি পাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ, আপনার কথা আশেপাশের সকলেই শুনতে পেয়েছে, আর আমি পারবো না তা আবার হয় নাকি? তা এত গলা না ফাটিয়ে ভালোভাবেই তো বলতে পারেন, কি হয়েছে? কি আবার হবে? তোমার কাজ দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তা বলি, তুমি এত অলস কেন বলো তো? সময়ের কাজ সময়ে করতে পারো না, সবকিছু এভাবে ফেলে রেখেছো। আর তুমি গ্যাস ওভেনটা বন্ধ করোনি কেন? ওটা কি ভূতে বন্ধ করে যাবে? ও মা, আপনি তো ভালো জিনিস মনে করিয়েছেন। আমার ভূত ভবিষ্যৎ সিরিয়ালটা দেখা বাকি আছে, আমি আসলাম, আপনি ওগুলো ঠিক করে দেবেন। এই বলে পুষ্পিতা সেখান থেকে সিরিয়াল দেখার জন্য চলে যায়। হেমলতা দেবী প্রতিদিনের মতোই নিজেই সবকিছু ঠিকঠাক করতে শুরু করে। আসলে পুষ্পিতা ছিল খুবই অলস প্রকৃতির, সেই কাজকে দেখে খুবই ভয় করত। হেমলতা দেবীর কথা শুনে 2-1টা কাজ করতে গেলেও সেগুলোকে ভালোভাবে কমপ্লিট করত না। সে বেশিরভাগ সময় টিভি দেখত অথবা বাহানা করেই ঘুমিয়ে থাকত। এমনই একদিন সকালবেলা। মা, আজ পুষ্পিতার ব্রেকফাস্ট করতে এত দেরি হচ্ছে কেন বলো তো? কি জানি বাবা, সকাল থেকে রান্নাঘরে গেছি কি করছে। বিরিয়ানি বানালেও তো এত দেরি হওয়ার কথা নয়। মা, তুমি শুধু শুধু অত চিন্তা করো না, আজ হয়তো পুষ্পিতা কোনো স্পেশাল ডিশ তৈরি করছে, তাই এত দেরি হচ্ছে। তুমি দেখবে মা, আমার কথাই সত্যি হবে। তারা কথা বলছিল তখনই পুষ্পিতা হাতে করে খাবার নিয়ে এসে সেখানে উপস্থিত হয় এবং তাদেরকে খেতে দিলে দেখে তো মনে হচ্ছে কালকের বেঁচে থাকা তরকারি ভাতের সঙ্গে মিশিয়ে এনেছো। ইস, কি বিচ্ছিরি খেতে। হ্যাঁ তো, এটা কি খাবার নয় নাকি?
কি সুন্দর দেখতে হয়েছে, পুরো পোলাওয়ের মতো, আর খেতেও তো খুব ভালো হয়েছে। সোমনাথ, তুমি খাও না, খাও। আমার লাগবে না, আমার খিদে নেই। তোমার পোলাও তুমি নিজেই খাও, আর পারলে দুপুরবেলা কিছু খাবার উপযোগী জিনিস বানিও প্লিজ। এভাবেই সোমনাথ রাগের সঙ্গে সেখান থেকে অফিসে চলে যায়। পুষ্পিতা দেবীও না খেয়ে সেখান থেকে চলে যায়। তারা প্রায় সব সময় রাগ দেখালেও পুষ্পিতার মধ্যে কিছুই পরিবর্তন ঘটতো না। সে যেমন চলছিল তেমনই চলতে থাকে। বেশ কয়েকদিন কেটে যায়। এমনই একদিন তাদের বাড়িতে হেমলতা দেবীর দুটি বান্ধবী আসে। কে রে হেমলতা, বাড়িতে আছিস? দেখ আজকে কাকে সঙ্গে করে নিয়ে এসেছি। ও আসতেই চাইছিল না, আমি তোর নতুন বৌমাকে দেখানোর জন্য জোর করে নিয়ে এসেছি। আরে নন্দিতা, তুই এসেছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তা বল, তোরা কেমন আছিস? আর ভালোই করেছিস, এরকম মাঝে মধ্যে আসবি, বুঝলি? তাহলে কিছু গল্প গুজবও করা হবে। এই তোরা বস, আমি তোদের জন্য কিছু বানিয়ে নিয়ে আসি। এই, সে কি বলছিস? তুই যাবি কেন? তোর তো বৌমা এখানেই বসে আছে, ওকে যেতে বল না। এতদিন পর দেখা হলো, কোথায় বসে গল্প করব তা নয়, আমরা যেন ওর বাড়িতে খেতেই এসেছি। না না, সেটা নয়। আসলে বৌমা নতুন তো, আর তোদের কেমন চা পছন্দ আমি জানি, তাই ভাবছিলাম আমিই যাই। হ্যাঁ সুনন্দা, ঠিকই বলেছিস। আমাদের সঙ্গে বসে গল্প করলে তবেই আমরা থাকবো, না হলে আমরা এই গেলাম। পুষ্পিতা যে কিছু একটা গন্ডগোল করবে হেমলতা দেবী সেটা আগে থেকেই জানতো, তাই সে নিজে থেকেই চা করতে চাইছিল। কিন্তু তাদের কথা শুনে হেমলতা দেবীর রীতিমতো ফেঁসে যায়। তাই সে একটু ইতস্তত বোধ করে পুষ্পিতাকে চা বানানোর জন্য বলে। দূর বাবা, এ যেন নতুন এক জ্বালা। কি সুন্দর বসে বসে ফোন ঘাটছিলাম, দুটো বুড়ি এসে পুরো মুডটাই নষ্ট করে দিল। উফ, কোথাও কিছু না, বৌমার হাতে চা খাবে। বুড়িদের শখ কত, নিজেরা বসে বসে হে হে করবে আর আমাকে দিয়ে খাটাবে। এরকমই রাগান্বিত মনোভাব নিয়েই পুষ্পিতা চা করতে চলে যায় এবং চায়ের জল গরম হতে না হতেই তার মধ্যে দুধ, চিনি এবং চা গুঁড়ো একসঙ্গে মিশিয়ে দেয় এবং সেটিকে ভালোভাবে না ফুটিয়ে তুলে নিয়ে চলে আসে। সে তাদের সকলকেই চা খেতে দেয়। এক চুমুক চা খেয়ে সুনন্দা দেবী বলে ওঠে, এমা, চিচি, কি বিচ্ছিরি চা! খাওয়ার পর মুডটাই নষ্ট হয়ে গেল। এর থেকে ভালো তো জল খেলে শান্তি পেতাম। হ্যাঁ সত্যিই তাই, এটা চা হয়নি তো, পুরো তেতো। ও ওয়া, ছি! 10 বছরের বাচ্চাও এর থেকে ভালো চা করে। তুই যাই বলিস, তোর বৌমা কিন্তু আমাদেরকে না আসতে দেওয়ার জন্যই এরকম চা বানিয়েছে। এরকম বউ আমার পাল্লায় পড়লে না, চুলির মুঠি ধরে বের করে দিতাম। হ্যাঁ, এভাবেই তারা দুজনে পুষ্পিতার নামে নানান কথাবার্তা বলতে থাকে। হেমলতা দেবী সবকিছু শুনলেও সেদিন সে চুপ করেই থাকে। কিছুক্ষণ পর হেমলতা দেবীর বন্ধুরা সেখান থেকে চলে যায়। হেমলতা দেবী খুবই বুদ্ধিমান ও ভালো মনের মানুষ ছিল, তাই কখনোই সে তার বাড়ির সমস্যাকে বাইরে প্রচার করতে চাইতো না। সে মনে মনে একটা বুদ্ধি আঁটে। কয়েকদিন পর, মা শুনছেন, এ আপনি কি করেছেন? এখানে সব কাপড়গুলোই তো ময়লা আছে, আর ভিজে কাপড়, শুকনো কাপড় সব একসঙ্গে তুলে এনেছেন। আজ আপনার কি হয়েছে মা? আপনি এরকম করছেন কেন বলুন তো? আরে এতে সমস্যার কি আছে? আমি তো কাজ কমানোর পদ্ধতি তোমার থেকেই শিখেছি। দেখো, কাপড় তো কাপড়েই আছে, ওগুলো তো আর ক্ষয়ে যায়নি। আমি খাটনি কম হওয়ার জন্য একেবারে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর বারবার আলাদা আলাদা করে কাপড় না তুলে একসঙ্গে তুলে গুছিয়ে দিয়েছি। এতে সময়ও বেঁচে যাবে আর পরিশ্রমও হবে না। হে হে হে। এভাবেই হাসতে হাসতে বলে হেমলতা দেবী সেখান থেকে চলে যায়। সেদিনের পর থেকে হেমলতা দেবীও পুষ্পিতার মতোই কাজে অলসতা দেখাতে থাকে। এমনই একদিন পুষ্পিতার খুবই শরীর খারাপ হয়। তখন, কি হলো বৌমা, তুমি সকাল সকাল এরকম মাথায় হাত দিয়ে বসে আছো? তোমার কিছু হয়েছে? হ্যাঁ মা, আর বলবেন না, সকাল থেকে আমার মাথাটা কেমন যেন ধরে আছে। কিভাবে ঠিক হবে আমি তো বুঝতে পারছি না কিছু। ওষুধ খেলাম কিন্তু কোনো লাভ হচ্ছে না। ওষুধে লাভ হচ্ছে না যখন, তাহলে তুমি আদা দেওয়া চা করে খাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আপনি ঠিকই বলেছেন, আমিও তাই ভাবছিলাম। মা, আপনি একটু আমাকে আদা দেওয়া চা করে দিন না, তাহলে আমার খুব সুবিধা হবে। পুষ্পিতার কথা শুনে হেমলতা দেবী রান্নাঘরের মধ্যে চলে যায়
এবং সেও যেমন তেমন করে চা করে পুষ্পিতাকে এনে দেয়। পুষ্পিতা চাটি খেয়ে বলে, ছি, এ কি চা বানিয়েছেন মা? আপনি তো এরকম চা কখনোই বানাতেন না, তাহলে আজকে এরকম হলো কেন? চায়ে তো একটুও দুধ দেননি মনে হচ্ছে। আর বলো না, চায়ে দুধ দেবো কিভাবে? বাড়িতে তো দুধ শেষ হয়ে গেছে, এখন দোকান থেকে দুধ কিনে আনতে হবে। এত দূরে কে দুধ কিনতে যাবে বলো তো? আর এটাও তো তোমার থেকেই শেখা, বলো, এটা কি চা নয়? হে হে হে। হেমলতা দেবীর কথা শুনে পুষ্পিতা নিজের ভুল বুঝতে পারে এবং সে তার শাশুড়ি মায়ের কাছে তার অলসতা এবং কুড়েমির জন্য ক্ষমা চায়। থাক মা, থাক, আমাকে আর লজ্জা দিতে হবে না। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে আপনি ক্ষমা করে দিন। এবার থেকে আমি আর কোনো কাজকেই অবহেলা করব না। আমি আপনার জন্য চা করে নিয়ে আসছি। ও সরি, আগে তো দুধ কিনতে যেতে হবে। না না, তার প্রয়োজন হবে না। রান্নাঘরে আগে থেকেই দুধের প্যাকেট রাখা আছে। আমি তো শুধু তোমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য এসব বলেছি। আর বৌমা, আমি কিন্তু তোমার উপরে একদমই রেগে নেই। তুমি যাও এবার। এভাবেই সেদিন হেমলতা দেবী তার কুড়ে অলস বৌমার অলসতা ছাড়াতে সক্ষম হয়। পুষ্পিতা সমস্ত কাজই সঠিকভাবেই করতে শুরু করে। এটা দেখে বাড়ির সকলেই খুশি হয় এবং তারা সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে।